আশেপাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নবপ্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের বিষয় রাসায়নিক সার, রাসায়নিক সারের প্রয়োগের গুরুত্ব। আর এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটি। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে তো আমাদের বিষয় আমরা শ্রোতা বন্ধুদের বলেই দিলাম যে রাসায়নিক সার প্রয়োগের গুরুত্ব, মানে রাসায়নিক সার নিয়েই আমরা আজকে মূল আলোচনা করব। তো প্রথমে একটু জানতে চাইবো যে রাসায়নিক সার এই জিনিসটা কি? রাসায়নিক সার বলতে আমরা ঠিক কি বুঝি? রাসায়নিক সার এমন একটি পদার্থ যেটা তিনটে ভাবে পাওয়া যায়, যেটা সলিড ফর্মে হতে পারে, লিকুইড ফর্মে হতে পারে অথবা গ্যাস ফর্মে হতে পারে। এই রাসায়নিক সার হচ্ছে গিয়ে গাছকে আয়নিক ফর্মে সেই নিউট্রিয়েন্টগুলো বা পুষ্টিগুলো প্রদান করে,
সেটা দুটোভাবেই যেতে পারে। রাসায়নিক সার পাওয়া যেতে পারে, কিছু অর্গ্যানিক ফর্মে পাওয়া যায় যেটা আমরা জৈব বলি, আর কিছু আমরা অজৈব যেটাকে আমরা ইনঅর্গ্যানিক ফর্ম বা কেমিক্যাল ফর্ম অফ রাসায়নিক সার আমরা বলতে পারি। তো এই পদার্থটা যখন আমরা মাটিতে দিচ্ছি, গাছকে এরা আয়নিক ফর্মে সেই নিউট্রিয়েন্টটা বা পুষ্টিগুলো প্রদান করছে সম পরিমাণে, যাতে কি যে গাছ পরিপূরকভাবে তার নিজের লাইফ সাইকেল এবং পরিপূরকভাবে সে প্রোডাকশন বা পোটেনশিয়ালি সে ফলন দিতে পারে। যে এইগুলো ছাড়া কিন্তু একটা গাছ পরিপূরকভাবে সব ফসল কিন্তু মানে উৎপাদন করা যাচ্ছে না। তো এটাই আমরা রাসায়নিক সার বলতে কিছুটা বুঝতে পারি। আসলে রাসায়নিক সারের আগে আমাদের মনে হয় জানার দরকার যে সার বলতে আমরা কি বুঝছি। সার হচ্ছে একটা পুষ্টি। ধরে নিন একটা গাছ যখন মাটির মধ্যে হচ্ছে, একটা গাছ হচ্ছে গিয়ে তার প্রয়োজন হচ্ছে 17টা নিউট্রিয়েন্ট। এবার প্রথমে যখন গাছটা মাটির মধ্যে লাগানো হচ্ছে, তাকে আমি কোনো রকম মানে পুষ্টি দিচ্ছি না মাটিতে, মাটির মধ্যে নিজস্ব যে পুষ্টিগুলো রয়েছে সেগুলোই গাছ নিয়ে সে কিন্তু ফলনগুলো দিচ্ছে। কিন্তু একটার পর একটা ফলন চলছে আমাদের মাটির মধ্যে। তো কি হচ্ছে, একটা সময় দেখা যাচ্ছে যে এই যে 17টা যে পুষ্টি গাছের মানে অতি প্রয়োজক, সেগুলোর মধ্যে কোনো একটা খামতি হওয়াতে বা কমতি হওয়াতে সেটা কি হচ্ছে যে গাছের মধ্যে সিমটম দেখা দিচ্ছে বা গাছের হয় ফলন কমে যাচ্ছে। তো এটার জন্য কি হচ্ছে, সেই পুষ্টিটাকে আমাকে কি করতে হচ্ছে, মাটির মধ্যে ফিরিয়ে দিতে হচ্ছে। তো এই পুষ্টিটাকে যদি আমি ফিরিয়ে দিতে হয় মাটির মধ্যে, সেটা আমি কিভাবে ফিরিয়ে দিতে পারি, এই রাসায়নিক সারের মাধ্যমে আমি সেটাকে ফিরিয়ে দিতে পারি। বেশ, তো এই যে রাসায়নিক সার দিচ্ছি, তো মাটিতে তো একটা খাদ্যগুণ থাকেই, তারপরেও আমরা রাসায়নিক সার প্রয়োগ করছি বাইরে থেকে, তো এটা দেওয়ার প্রয়োজনটা কেন? ধরে নিন এখন কি হচ্ছে, আমাদের যে জমিটা রয়েছে সেটা খুব সীমিত। কেন, এখনকার দিনে বেশিরভাগ দেখা গেছে যে প্রচুর বিল্ডিং হয়ে গেছে, ফ্যাক্টরি হয়ে গেছে, ইন্ডাস্ট্রি হয়ে গেছে, যেটাকে আমরা বলি আরবানাইজেশন। তো আমাদের কিন্তু ল্যান্ড মানে যে ল্যান্ডের যে সংখ্যাটা বা পরিমাণটা খুবই কমে গেছে। তো তার উপরে কি হচ্ছে, প্রচুর প্রেশার পড়ছে। মানে আমাদের কৃষি জমির পরিমাণটা দিন দিন কমে যাচ্ছে। জমির পরিমাণ একই থাকছে কিন্তু কৃষি জমির পরিমাণটা কমে যাচ্ছে। যেটা আমরা বলি এগ্রিকালচারাল প্রোডাকশন, যেখানে আমরা করব, যেখানে আমরা চাষবাস করব, তার পরিমাণটা কমে যাচ্ছে। হ্যাঁ, মানে যখন জমি কমে গেল কিন্তু ফসলের উৎপাদনটা আমাদেরকে বাড়াতে হচ্ছে বা একই রাখতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে? ধরে নিন আগে কি হতো যে মোনোক্রপিং আমরা করতাম, মানে একটাই ফসল বারবার আমরা লাগিয়েছি। কিন্তু এখন কি করছি, যেহেতু আমাদের জমি খুব সীমিত, কৃষি জমি, তো আমরা কি করছি, বারবার আমরা সেখানে বিভিন্ন রকমের চাষবাস পদ্ধতি নিচ্ছি। যেমন হচ্ছে গিয়ে আমরা মাল্টিপল ক্রপিং যাচ্ছি, মানে অনেকবার বিভিন্ন রকমের ক্রপ লাগাচ্ছি, ক্রপ রোটেশন করছি, মানে ধরে নিন মানে ফসল বদল করছি, ইন্টারক্রপিং করছি, মানে দুটো ক্যাশ ক্রপের মাঝখানে আরেক ধরনের মানে ক্রপ লাগিয়ে দিচ্ছি। তো এগুলো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করার জন্য কি হচ্ছে, ওই জমিটা যেহেতু সীমিত, তার মধ্যে প্রচুর নিউট্রিয়েন্ট কিন্তু গাছগুলো নিতে থাকছে, কিন্তু যেমন নিচ্ছে তো মাটিরও তো ফুরিয়ে যাচ্ছে তার মানে পরিমাণটা, তাকে আমরা কিভাবে ফিরিয়ে দেব মাটিতে? কেন এই পরবর্তী যতগুলো আমরা গাছ লাগাবো তারা প্রত্যেকটাই হয়তো অপুষ্টির কারণে হয়তো বেড়ে উঠতে পারবে না বা মানে প্রয়োজন মতন ফলন দিতে পারবে না। তো এই কারণে আমরা কি করছি, রাসায়নিক সারকে আমরা বেছে নিয়েছি, যেটাকে আমরা মাটিতে যদি আমরা সঠিক পরিমাণে প্রয়োজন করতে পারি, দেখতে পারি যে মাটির কিন্তু উর্বরতা বেড়ে উঠছে এবং প্রতিটি গাছ তার মধ্যে কিন্তু ফসল প্রচুর পরিমাণে কিন্তু দিতে পারছে। আচ্ছা, তো এই যে আমরা রাসায়নিক সার দিচ্ছি, এই রাসায়নিক সার কত প্রকারের হয়, কি কোনো আলাদা আলাদা ভাগ আছে? হ্যাঁ, অবশ্যই রাসায়নিক সারের অনেকগুলোই ভাগ আছে, কিন্তু তিনটে বিশেষ ভাগ হচ্ছে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। এই তিনটে হচ্ছে সবথেকে বেশি গাছের প্রয়োজন। কেন, এদেরকে বলা হয় প্রাইমারি নিউট্রিয়েন্ট, মানে গাছ যেটা সবথেকে বেশি দরকার হয় এবং বেশি পরিমাণ দরকার হয়। এই জন্য প্রাইমারির মধ্যে এটা পড়ছে হচ্ছে গিয়ে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মানে যেটা গাছ বেশি পরিমাণে আপটেক করে বা নিতে চায়। তো এই নাইট্রোজেন বা ফসফরাস বা পটাশিয়াম, এগুলো আমরা তিনটে সার মাধ্যমে খুব বেশি প্রয়োগ করি। নাইট্রোজেন যদি আমরা দিতে চাই গাছকে, সেখানে আমরা কি প্রয়োগ করি, ইউরিয়া আমরা সার প্রয়োগ করি, যেটা 46% নাইট্রোজেন কিন্তু একটা গাছকে দিচ্ছে। এবং যদি আমরা ফসফরাস দিতে চাই গাছকে, তো আমরা কি ধরনের রাসায়নিক সার দিতে পারি, সেটা আমরা সিঙ্গেল সুপার ফসফেট, যেটা 16% ফসফেট কিন্তু গাছকে দিতে পারছে। এবং যদি আমরা পটাশিয়াম দিতে চাই, তা আমরা রাসায়নিক সারটা কি ইউজ করছি, মিউরিয়েট অফ পটাশ, যেটাকে আমরা বলতে পারি MOP, যেটা 60% K2O, যেটা পটাশ গাছকে কিন্তু প্রদান করতে পারে। তো এটা হচ্ছে সবথেকে বেশি মানে রাসায়নিক সার কিন্তু আমরা মাটিতে প্রয়োগ করছি, যেটা হচ্ছে ইউরিয়া, SSP বা MOP, যেটা 46% নাইট্রোজেন দিচ্ছে, যেটা সবথেকে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ নাইট্রোজেন কন্ট্রিবিউট করে। এই জন্য আমরা যদি রাসায়নিক সারের মধ্যে নাইট্রোজেন দিতে চাই জমিতে, আমরা ইউরিয়াকেই বেছে নিই। সেটা কি যথাযথ গাছের জন্য? যে কোনো গাছের জন্য আমরা এটা প্রয়োগ করতে পারি। বেশ, আর ফসফরাস যেটা বললেন যে 16% মানে 16%,
এটাও কি পর্যাপ্ত? হ্যাঁ, একদম। মানে আমরা যখনই মানে সালফেটিক ফার্টিলাইজার মানে ফসফেটিক ফার্টিলাইজারটা আমরা ইউজ করছি, তখনই কিন্তু আমরা এই সিঙ্গেল সুপার ফসফেটটাকেই বেছে নিচ্ছি। কেন সিঙ্গেল সুপার ফসফেট হচ্ছে গিয়ে মাটিতে আমরা যে কোনো মাটিতে আমরা প্রয়োগ করতে পারি, এই জন্য আমরা সিঙ্গেল সুপার ফসফেটকেই বেছে নিয়েছি। অনেকগুলো আছে যেগুলো হচ্ছে গিয়ে মানে প্রপারলি জলের সাথে গুলে যায় না, মানে ওয়াটার সলিউবল হয় না, যেমন কিছু আছে ডাই ক্যালসিয়াম ফসফেট বা ট্রাই ক্যালসিয়াম ফসফেট, সেগুলো আমরা যেখানে অম্লতা আছে মাটিতে সেই ধরনের মাটিতে আমরা দিই। কিন্তু সব ধরনের মাটিতে কিন্তু আমরা এই ডাই ক্যালসিয়াম ফসফেট বা ট্রাই ক্যালসিয়াম ফসফেট সেগুলো কিন্তু প্রয়োগ আমরা করতে পারি না। আর পটাশ বললেন 60%। হ্যাঁ, পটাশ হচ্ছে মিউরেট অফ পটাশ, যেটা কেমিক্যাল নাম হচ্ছে কি KCl, মানে পটাশিয়াম ক্লোরাইড। সেটা হচ্ছে 60% মাটিকে কিন্তু দিতে পারে পটাশিয়াম। কিন্তু পটাশিয়ামের একটা সমস্যা হচ্ছে গিয়ে যে আমরা যখন এই রাসায়নিক সারটা MOP প্রয়োগ করছি মাটিতে, পুরোপুরি MOPটা কিন্তু আমরা ইম্পোর্ট করি। আমাদের দেশে কিন্তু এটা কোনো ফ্যাক্টরিতে কিন্তু তৈরি করা হয় না, এটা বিদেশ থেকে আমরা ইম্পোর্ট করতে হয়। কেন এই যে পটাশ জাতীয় যে মানে রাসায়নিক সারটা রয়েছে সেটা তৈরি হয় সিলভিনাইট থেকে, মানে সিলভাইট প্লাস হ্যালাইট। এই সিলভিনাইটটা কিন্তু আমাদের ভারতে পাওয়া যায় না, মানে এই খনিজ পদার্থটা আমাদের পাওয়া ভারতে নেই। যায় না। এটা আমরা জার্মানির থেকে মেইনলি আমরা ইম্পোর্ট করার চেষ্টা করি, যেখানে সিলভিনাইটটা বেশি পরিমাণ পাওয়া যায়। বেশ, একটা প্রচলিত কথা আছে আমাদের যে আমরা রাসায়নিক সার প্রয়োগ করি, এটা খুব ক্ষতিকারক। আমাদের বলা হয় যে এর ফলে আমাদের পরিবেশের ক্ষতি হয়, এর ফলে মাটির ক্ষতি হয়, এগুলো আমাদের প্রচলিত। তো তারপরেও কেন আমরা এই রাসায়নিক সার প্রয়োগ করব? দেখুন, রাসায়নিক সারের একটা মাহাত্ম্য হচ্ছে গিয়ে যে রাসায়নিক সারকে আমরা বলি গোল্ডেন মলিকিউল। এই রাসায়নিক সারকে আমরা বাদ দিয়ে কিন্তু কোনো ফলন করতে পারবো না, কেন আমাদের দেশের যে জনসংখ্যা ভারতবর্ষ সেটা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। তো এই ক্রমশ বেড়ে যাওয়া জনসংখ্যাকে যদি আমরা 3 বার মিনিমাম যদি খাদ্য দিতে চাই, তাহলে আমাদেরকে প্রচুর পরিমাণ ফলন কিন্তু করতে হবে। তো আমরা কিন্তু এই রাসায়নিক সারকে বাদ দিয়ে এই এত পরিমাণ কিন্তু ফলন উৎপাদন করতে পারবো না। তো এই রাসায়নিক সারগুলোকে আমরা যেন পরিপূরকভাবে ঠিক মতন মাটিতে যদি না প্রয়োগ করতে পারি, তখন কিন্তু এটা সমস্যাদায়ক হয়ে যায়। রাসায়নিক সারকে কিন্তু আমরা প্রয়োগ করতেই হচ্ছে, বিকজ প্রত্যেকটা রাসায়নিক সার আপনি বলুন, যে যদি নাইট্রোজেন বলি, ইউরিয়া মাধ্যমে যেটা যাচ্ছে 46%, এই 46% কোনো জৈব সার কিন্তু দিতে পারবে না। আপনি যদি কেঁচো সার দেন, ভার্মি কম্পোস্ট, সেটা 0.5% নাইট্রোজেন দেবে। তো এমন একটা জিনিস যেটাকে আমরা হয়তো পরিমাণটাকে কমিয়ে দিতে পারি, কেন এখন আমরা একটা পদ্ধতি জানি, যেটা আমি বলেছিলাম যে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে আমরা রাসায়নিক সার, তার সাথে আমরা বায়ো ফার্টিলাইজার, তার সাথে আমরা জৈব সার, তিনটাকে আমরা সমান পরিমাণ প্রয়োগ করছি, যেটার জন্য কি যখন আমরা জৈব সার প্লাস বায়ো ফার্টিলাইজারকে প্রয়োগ করছি, এই রাসায়নিক সারের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। তো রাসায়নিক সারকে কিন্তু কোনোভাবে আমরা এড়িয়ে চলতে পারবো না, অল্প পরিমাণ হলেও কিন্তু এটাকে আমরা প্রয়োগ করতে হবে। রাসায়নিক সার প্রয়োগ করতেই হবে, না হলে আমরা আমাদের পর্যাপ্ত ফসল আমরা উৎপাদন করতে পারবো না। বেশ, তো এই যে আপনি বললেন যে সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে, তো এই প্রয়োগের সঠিক নিয়মটা যদি একটু আমাদেরকে বলেন। সঠিক মাত্রায় প্রয়োগ মানে কি, ধরে নিন আপনি কোনো কারণের সব থেকে বেশি গাছের প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন। কেন আমাদের যে ভারতবর্ষে আমাদের মাটির মধ্যে কিন্তু অর্গ্যানিক কার্বনটা খুব কম। অর্গ্যানিক কার্বন কম হওয়ার জন্য নাইট্রোজেনও কিন্তু আমাদের মাটিতে কম। এই জন্য যেই রাসায়নিক সারটা আমাদের বেশি দিতে হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ইউরিয়া। ইউরিয়াটা কি ফর্মের ফার্টিলাইজার? এটা অ্যামাইড ফার্টিলাইজার। গাছ কিন্তু এই অ্যামাইড ফার্টিলাইজার কিন্তু নিতে পারে না, মানে কোনো গাছই বা কোনো ফসলই অর্গ্যানিক ফর্মের নিউট্রিয়েন্ট নিতে পারে না, সেটাকে ইনঅর্গ্যানিক ফর্মে সেটাকে দিতে হয়। তো এই অর্গ্যানিক থেকে ইনঅর্গ্যানিক ফর্মে যেটা হচ্ছে সেটাকে বলা হয় মিনারেলাইজেশন। তো এই ইউরিয়া যখন আমরা অ্যাপ্লাই করছি, সেটা অ্যামাইড ফর্ম গাছ নিতে পারছে না, তো এটাকে কি করতে হচ্ছে, কনভার্ট করে যে মাটির মধ্যে যে ক্ষুদ্র মাইক্রো অর্গানিজমসরা রয়েছে, তারা কি করছে, এটাকে কনভার্ট করে নাইট্রেটে তৈরি করছে, যেটা আমরা বলি ইউরিয়া হাইড্রোলিসিস। তো আলটিমেটলি যখন নাইট্রেট তৈরি হচ্ছে, গাছ কিন্তু পুরো নাইট্রেটটা নিতে পারে না, কিছুটা পরিমাণ নেয়, বাকি নাইট্রেটটা কিন্তু মাটির সাথে জলে ধুয়ে নেমে যায়। কেন হচ্ছে, নাইট্রেটের যে চার্জটা হয় NO3- বলছি, এবং মাটির মধ্যে ক্লে থাকলে তার চার্জও কিন্তু মাইনাস হচ্ছে। তো মাইনাসে মাইনাসে কি হচ্ছে, রিপালশন হচ্ছে, কি হচ্ছে, নাইট্রেটটা মাটি ধরে রাখতে পারছে না, চলে যাচ্ছে নিচে, সেটা ইরিগেশন বা সেচের সাথে নিচে নেমে যেতে পারে, বা বৃষ্টি জলের সাথে নিচে নেমে চলে যায়। তো বেশি পরিমাণে কিন্তু নাইট্রেটটা লস হচ্ছে, সেটা আমরা লিচিং লস বলতে পারি। এবার এই জলটা যদি খাওয়া হয় কোনো ছোট বাচ্চা যার বয়স 3 মাসের নিচে, তাকে যদি ওই নাইট্রেট পরিমাণ জলটা খাওয়ানো হয়, যার কনসেন্ট্রেশন যদি গ্রেটার দেন 10 মিলিগ্রাম পার লিটার নাইট্রেট থাকে জলটার মধ্যে, সেই বাচ্চাটার পেটের মধ্যে সে নাইট্রেটটা গিয়ে কি হয়, নাইট্রাইটে তৈরি হয়। কেন পেটের মধ্যে প্রচুর অ্যানারোবিক ব্যাকটেরিয়া যারা অক্সিজেন ছাড়া কাজ করে, তারা কি করছে, নাইট্রেটটাকে নাইট্রাইটে তৈরি করছে। তখন কি হচ্ছে,
মানুষের শরীর বা বাচ্চাদের শরীরে যে হিমোগ্লোবিনটা আছে, হিমোগ্লোবিনের কাজটা কি অক্সিজেন ট্রান্সফার করা পুরো শরীরের মধ্যে। হিমোগ্লোবিনটাকে এফেক্ট করছে কি হচ্ছে, পুরো বাচ্চাটার শরীরে অক্সিজেনটা পৌঁছে যেতে পারছে না, বাচ্চাটা কি হচ্ছে নীল হয়ে গিয়ে মারা যাচ্ছে, যেটাকে আমরা বলি ব্লু বেবি সিনড্রোম, যেটার মানে সায়েন্টিফিক নামটি হচ্ছে মিথিমোগ্লোবিনেমিয়া। তো এটা কিন্তু একটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই ইউরিয়া সারটা যদি আমরা মানে ঠিক পরিমাণে না প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এটা অনেক পরিমাণে কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষ করতে পারে। মানে আমরা যারা চাষ করি আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা বেশি সার দিলেই যে গাছ বেশি নিতে পারবে এরকম কোনো মানে নেই, সেটা ধুয়ে তো চলে যাবে এবং সেটা আমাদের ক্ষতি করবে, সেজন্য আমাদের সঠিক মাত্রায় এই সারের প্রয়োগটা করতে হবে। আচ্ছা, এটা মানে কতটা দেব বা কখন দেব? আচ্ছা, ধরে নিন যখনই আমরা সার প্রয়োগ করছি প্রথমত মাথায় রাখতে হবে যে এখন আমরা স্প্লিট অ্যাপ্লিকেশন করব। স্প্লিট মানে হচ্ছে গিয়ে যে পুরো রাসায়নিক সারটাকে একবারে দেব না জমিতে। প্রথমত আমরা কি করব, যখন একটা গাছ বীজ লাগাচ্ছি জমির মধ্যে তখন কি হচ্ছে তার খুবই ছোট হচ্ছে, গাছটা বড় হচ্ছে, তখন যদি আমি 80 কেজি ইউরিয়া দিয়ে দিই সে তো নিতে পারবে না, তো বেশি পরিমাণটা কি হবে, সে লস হয়ে চলে যাবে, সেটা একটা ক্ষতিও হচ্ছে মাটির এবং সেটা লসও হচ্ছে। তো আমরা কি করছি যে যখন সে বীজটা বড় হচ্ছে তখন কিছু পরিমাণ দিচ্ছি, ধরে নিই আমি তখন 20 কেজি দিলাম, যখন সে আরেকটু বড় হচ্ছে তখন আমি তাকে 40 কেজি দিলাম, এবং যখন তার রিপ্রোডাক্টিভ স্টেজে এবং হারভেস্টিং টাইম মানে যখন তাকে আমি কেটে ফেলবো তখন হয়তো আমি আরও 20 কেজি আমি দিয়ে দিলাম। তাহলে এইভাবে কি হচ্ছে, আমি 80 কেজিটাকে আমি ভাগ করে দিচ্ছি, স্প্লিট অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে গিয়ে ঠিক মতন করে গাছ নিতেও পারবে আর লসটাকে আমরা কিছু পরিমাণ মিনিমাইজ করতে পারি। মানে গাছের বয়স অনুযায়ী আমরা পরিমাপ করে করে দিচ্ছি একদম। আর মাটি টেস্ট করে কি আমরা বুঝে সার প্রয়োগ করব? মাটি টেস্ট করাটা খুবই প্রয়োজন। মাটি টেস্ট না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে মাটির মধ্যে কোন পুষ্টির অভাব রয়েছে বা কোন পুষ্টি বেশি পরিমাণে রয়েছে। আপনি ধরে নিন মাটির মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস রয়েছে, কিন্তু তার সত্ত্বেও আপনি না টেস্ট করে আপনি দিয়ে দিলেন এসএসপি, তাতে কিন্তু কোনো যে মানে ভালো হবে তা কিন্তু নয়, মাটির কিন্তু স্বাস্থ্যটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। তো মাটি টেস্ট করাটা খুব দরকার। টেস্ট করলে আমি বুঝতে পারবো যে এই পুষ্টির অভাব রয়েছে, সেই সারটার আমি কত পরিমাণ দেব সেটা আমি ফসল বুঝে তত পরিমাণ কিন্তু একটা মানে কৃষক ভাইকে সেটা আমি রেকমেন্ডেশন বা তাকে আমি উপদেশ দেব। আর এই সারটা আমরা কিভাবে দেব আর কি? ধরেন সার দেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে, যেমন আমরা 3টে পদ্ধতি যদি আমি বলি, যেটা হচ্ছে ব্রডকাস্টিং মানে হাত দিয়ে ছড়িয়ে দেওয়া জমির মধ্যে গিয়ে, যেরকম ইউরিয়া সারটা আমরা যেহেতু সব থেকে বেশি প্রয়োগ করি তো আমরা এটাকে ব্রডকাস্টিং মাধ্যমে দিই। তো ব্রডকাস্টিং করতে পারি। আর কিন্তু ফসফেটিক ফার্টিলাইজারের একটা সমস্যা আছে, যখনই আমরা কোনো ফসফেটিক ফার্টিলাইজার জমির মধ্যে প্রয়োগ করছি সেটা কি হয়, সয়েলের মধ্যে ফিক্স হয়ে যায়, ফিক্সেশন একটা সমস্যা হয়। ধরে নিন প্রত্যেকটা মাটির মধ্যে কিন্তু আয়রন রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, এরা কি করছে যখনই ফসফরাস ফার্টিলাইজার বা রাসায়নিক সারটা আমি দিচ্ছি এসএসপি, সেখানে কি করছে এরা আয়রন ফসফেট অ্যালুমিনিয়াম ফসফেট করে ফিক্স করে ধরে রাখছে। তো এই কারণে কি হচ্ছে, গাছ নিতে পারছে না এবং গাছের মধ্যে ফসফরাসের অভাবে সেই সংক্রমণগুলো দেখা যাচ্ছে। তো এই জন্য আমরা কি করতে পারি, ফসফেট বা এসএসপিকে আমরা কিন্তু ব্রডকাস্ট করে দেব না, তখন আমরা কি করছি সেটাকে আমরা ব্যান্ড প্লেসমেন্ট মানে গাছের গোড়ার কাছে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে কি মাটি ফিক্স করতে পারছে না আর গাছের গোড়ার কাছে সে তাড়াতাড়ি ফসফরাসগুলোকে নিয়ে যেতে পারছে। আরেকটি আছে যে ফোলিয়ার অ্যাপ্লিকেশন। ফোলিয়ার অ্যাপ্লিকেশন মানে ডাইরেক্টলি গাছের পাতার উপরে স্প্রে করে দেওয়া, যাতে কি গাছের মধ্যে যে স্টোমাটাগুলো রয়েছে, হ্যাঁ মানে জলের মধ্যে গুলে নিয়ে সেটাকে আমরা স্প্রে করছি। তো গাছের পাতার ওপরে স্প্রে হচ্ছে, গাছের যে স্টোমাটাগুলো রয়েছে তার মধ্যে দিয়ে সেগুলো অ্যাবজর্ব হয়ে গাছ শুষে নিচ্ছে। তাতে কি হচ্ছে, যে রাসায়নিক সারগুলো মাটি ফিক্স করতে পারে সেই ফিক্সেশনের সমস্যাটা কিন্তু এখানে হচ্ছে না। আচ্ছা, এই যে সারটা আপনি বললেন যে আমরা স্প্রে করে দেব, এটা কি সকালে বা বিকেলে বা রৌদ্র থাকলে বা গাছের কত বয়স হলে দিতে হবে, এরকম কোনো নিয়ম আছে? অবশ্যই নিয়ম আছে এগুলোর, যে কোন সারটা কখন স্প্রে করতে হবে। প্রচুর রোদ্রের মধ্যে দেব না, বা যখন হাওয়া দিচ্ছে সেটা দেব না, বা ওয়েদারটা দেখে মানে আমাদের কখন ফোরকাস্ট হচ্ছে সেটা দেখে নিয়ে যে এখন দিলাম কিছুক্ষণ পরে বৃষ্টি হয়ে ধুয়ে চলে গেল, সেই সব কিছু আমাদেরকে একটু প্রিকশন নিয়ে আমাদেরকে কিন্তু এই মানে ফার্টিলাইজার বা রাসায়নিক সার সেটা ব্রডকাস্টিংই হোক, ফোলিয়ার স্প্রেই হোক বা ব্যান্ড প্লেসমেন্টই হোক, সেটা কিন্তু করা উচিত। বেশ বেশ। এই যে আমরা রাসায়নিক সার প্রয়োগ করছি, আপনি যেটা বললেন যে রাসায়নিক সার প্রয়োগ করলে মানে মাত্রা অতিরিক্ত যদি আমরা প্রয়োগ করি তাহলে সেটা আমাদের ক্ষতি হচ্ছে, তো এই যে মাত্রা অতিরিক্ত প্রয়োগের ফলে
আপনি যেটা বললেন যে জলের সঙ্গে মিশে গিয়ে শিশুদের ক্ষতি করছে, এছাড়া আর কি কি ক্ষতি করতে পারে? আরও অনেক ক্ষতি আছে, যেমন ধরে নিন আপনি কোনো একটা জমিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস দিয়েছেন, কেন এগুলো গাছের সব থেকে বেশি প্রয়োজন, আপনি দিচ্ছেনও বেশি করে, তাতে কি ফলনটা ভালো হবে। কিন্তু ধরে নিন আপনি যখন দিয়েছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে কি হচ্ছে, সেই মাটি ধুয়ে নিয়ে যে নাইট্রোজেন বা ফসফরাস রয়েছে, আশেপাশে কোনো পুকুর আছে, সেই পুকুরে গিয়ে সে নাইট্রোজেন বা ফসফরাস গিয়ে পড়লো। এবার কি হচ্ছে, সেই পুকুরের নিচেও তো কিছু মাটি আছে, যে পুকুরের মধ্যে হয় মাছ আছে, মাছ চাষ করছেন কিছু চাষিরা, সে কি হচ্ছে এই নাইট্রোজেন বা ফসফরাস অত্যাধিক মাধ্যমে পুকুরে পড়ে যাওয়ার জন্য সেখানে দেখা যাচ্ছে যে অ্যালগে, শ্যাওলার মতন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। কেন তারা নিউট্রিয়েন্ট পাচ্ছে কিভাবে, নাইট্রোজেন এবং ফসফরাস থেকে। ফসফরাস প্রচুর পরিমাণ তাদেরকে এনার্জি দিচ্ছে, এই জন্য তারা খুব দ্রুত গতিতে তারা বেড়ে যাচ্ছে। এবার যখন তারা দ্রুত গতিতে বাড়ছে, কি হচ্ছে, তারা অক্সিজেন প্রচুর পরিমাণে নিয়ে নিচ্ছে। এবার অক্সিজেনের একটা ঘাটতি হওয়ার জন্য যে মাছগুলো যে পুকুরে রয়েছে তারা কিন্তু সব মারা যাচ্ছে। তো যে চাষিগুলো এবার মাছ চাষ করছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। এই জিনিসটাকে আমরা বলি ইউটোরোফিকেশন, যেটা হচ্ছে নাইট্রোজেন আর অত্যাধিক পরিমাণ ফসফরাসের জন্য কিন্তু আমরা যেটা বলি অ্যালগেল ব্লুম হয়ে অক্সিজেনের ঘাটতি হওয়ার জন্য যে অ্যাকোয়াটিক অর্গানিজম বা মাছগুলো রয়েছে তারা কিন্তু সব মরে যায়। তো এইভাবে কিন্তু আরেকটা রকমের ক্ষতি হতে পারে। আর মাটির স্বাস্থ্যের ক্ষতি? মাটির স্বাস্থ্যের ক্ষতি যেমন কিছু মাটির আছে অম্লতা বেড়ে যায়, কিছু মাটি আছে ক্ষরবরতা বেড়ে যায় যেটা অ্যাসিডিটি বা অ্যালকালিনিটি, কিছু মাটি আছে যা স্যালিনিটি বেড়ে যেতে পারে, সল্ট কন্টেন্ট মারাত্মক পরিমাণে বেড়ে যায়। তো এইগুলো হচ্ছে সবই কেমিক্যাল সমস্যা মাটির। অ্যাসিডিটি যদি আপনার খুব বেশি পরিমাণ, অম্লতা খুব পরিমাণ বেড়ে যায়, তাহলে কি হচ্ছে, তখন মাটির একটা পিএইচ আছে, তো কি হচ্ছে এই পিএইচটা হচ্ছে 6.5-এর নিচে নেমে যায়। যখনই 6.5-এর নিচে পিএইচটা মাটির নেমে যাচ্ছে, তখন গাছ যে নাইট্রোজেন বা ফসফরাস বা পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলোকে আমরা কি বলি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এগুলোকে সমান মানে ঠিক করে প্রয়োগ করতে পারে না, নিতে পারে না মাটির মধ্যে। তো পিএইচ কমে যাওয়াতে এগুলো প্রত্যেকটা পুষ্টির কিন্তু ঘাটতি দেখা যায়। তো সব কিছু অম্লতা বা উর্বরতা বেড়ে গেলে সেগুলো কিন্তু মাটির কিন্তু ক্ষতি হচ্ছে। বেশ, তাহলে রাসায়নিক সার আমাদের প্রয়োগ করতেই হবে। রাসায়নিক সার অতিরিক্ত প্রয়োগ করলে আমাদের ক্ষতি হবে, সেই জন্য আমাদেরকে সেটাকে জেনে বুঝে, যারা বিশেষজ্ঞ আছেন বা যারা আছে তাদের থেকে জেনে বুঝে আমাদের সঠিক মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। তবে রাসায়নিক সার প্রয়োগ অবশ্যই করতেই হবে, না হলে কিন্তু আমরা সঠিকভাবে ফসল পাবো না। আজ আমরা রাসায়নিক সার নিয়ে আলোচনা করছিলাম, আমাদের সময় একদম শেষ। আজকের এই আলোচনা আমাদের এখানেই শেষ করতে হবে। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালার আলোচনার বিষয় ছিল রাসায়নিক সার প্রয়োগের গুরুত্ব। এই বিষয়ে আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনা করলেন ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, TNU। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457260 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com-এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।